সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি পঞ্চম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আইসিটি বইয়ের আমরা মনে করি পঞ্চম অধ্যায় সব থেকে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং সহজতম চ্যাপ্টার, কিন্তু অনেকেই এটাকে কমপ্লেক্স করে ফেলছে। যেমন অনেক সিলেবাসের বাইরে অনেক জিনিস নিয়ে আসা হয়েছে, যেটা ছেলেমেয়েরা দেখলেই, মানে তোমরা যারা দেখো, দেখার সঙ্গে সঙ্গে ভাবো যে এই এত বড় একটা জিনিস আমরা কিভাবে শিখবো। তাহলে আমি কি করছি, এটাকে সহজভাবে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। দেখো, এখানে আমাদের অধ্যায়টার নাম হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে প্রোগ্রামিং ভাষা, যেটা আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে শেখানো হয়, সেটাই কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তাহলে দেখো, তোমাদের এমন একটা জিনিস শেখানো হচ্ছে যেটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরাই শেখে, তা তুমি সেটা শিখতেছো। কাজেই অবশ্যই এটা শেখার জন্য তোমাকে কি করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। দেখো, আমি অলওয়েজ একটা কথা বলি, শেখা মানে কি ধৈর্য, আর শর্টকাট মানে কি অপূর্ণতা। তাহলে আমাদের এই অপূর্ণতার ভিতরে আমরা থাকবো না, আমরা একটু চেষ্টা করব, একটু কনসেন্ট্রেশন দিয়ে একটু ধৈর্য ধরে এই পঞ্চম অধ্যায়টা শেখার ট্রাই করব। তো আমি এখানে কি নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, আমি প্রথমেই দেখব যে প্রোগ্রামিংয়ের কনসেপ্ট ধারণা নিয়ে একটু আলোচনা করব। দেন প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ। দেন আমরা শিখব যে অনুবাদক প্রোগ্রাম কি, অনুবাদক প্রোগ্রামের পর আমরা শিখব যে প্রোগ্রাম সংগঠন। তো এই সেশনে আমি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি। দেখো, খুবই ইম্পর্টেন্ট টপিকসগুলো, কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য তোমার কি করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, প্লাস তোমার একটু ডেডিকেশন রাখতে হবে। যে দেখো, কোনো কিছু শিখতে গেলে অবশ্যই একটা ডেডিকেশন থাকতে হবে, ডেডিকেশন না থাকলে কিন্তু কিছু শেখা যায় না। কাজেই তুমি একটু ধৈর্য ধরো, একটু শেখার ট্রাই করো, এবং আমার সঙ্গে থাকো, আশা করি তুমি শিখবা। কারণ আমি এখানে পড়াচ্ছি একাডেমিকভাবে মিন্স কি, আমরা দেখো ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিকস আমাদের সিলেবাসে যেটা আছে সেই অংশটা নিয়েই আলোচনা করতেছি। আমি টেক্সট বুক অনুসারে তোমাদের এই স্লাইডগুলো করছি। কাজেই তুমি আমার স্লাইডটা দেখবা, আমার ক্লাসটা দেখবা এবং টেক্সট বুকটা পড়বা। আমার ক্লাস লেকচারটা শোনার পরে তুমি যদি টেক্সট বুকটা নিয়ে একটু পড়ো, দেখবা প্রত্যেকটা টপিকস, প্রত্যেকটা বিষয় তোমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। কাজেই আসো আমরা শুরু করি যে কনসেপ্ট অফ প্রোগ্রামিং। তো কনসেপ্ট অফ প্রোগ্রামিং জিনিসটা কি, বা এখানে কি বোঝাতে চাইছে। এখানে দেখো, যেহেতু আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো, তাহলে প্রোগ্রামিং জিনিসটা কি, প্রোগ্রামার কি, সোর্স কোড কি, এই কিছু বেসিক কথা আমাদের কিন্তু ফার্স্টে জানতে হবে। আদারওয়াইজ আসলে ভাষা শেখা হয়ে যাবে। তো ভাষা না শিখে একটু ভালোভাবে শেখার ট্রাই করি। তো আসো আমরা কি শিখবি, আগে প্রথমে শিখি হচ্ছে প্রোগ্রাম কি। দেখো, তুমি যখন চতুর্থ অধ্যায়ে একটু পড়ছো, চতুর্থ অধ্যায়ে তোমাকে যদি একটা টেবিল দেওয়া হয়েছে, তখন কি করছো, মনে করো আমাদের এখানে একটা টেবিল আছে, এই টেবিলটা তোমাকে বলছে তুমি এটা তৈরি করো, কি দিয়ে, HTML এর মাধ্যমে এটা তৈরি করো। তাহলে তুমি কি করছো, ভাবছো হ্যাঁ, এখানে তো আমি একটা প্রবলেম পাইছি, এই প্রবলেমটা সলভ করতে হবে, কি দিয়ে করবো, HTML প্রোগ্রাম দিয়ে। এখন HTML প্রোগ্রাম দিয়ে কি করছো, ধারাবাহিকভাবে সবগুলো লেখছো, ডক টাইপ HTML ট্যাগ লেখছো, HTML ট্যাগ লেখছো, বডি ট্যাগ লেখছো, তারপর টেবিল ট্যাগ লেখছো, টিআর লেখছো, একটা টিআর এর ভিতরে কতগুলো টিএইচ দিয়েছো, কতগুলো টিডি দিয়েছো, তাই না। তার মানে কি, একদম স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে ইনস্ট্রাকশনগুলো দিয়েছো, আদারওয়াইজ কিন্তু একটা টেবিল ক্রিয়েট হয় নাই, তাই না। তাহলে আমরা এখানে বলতে চাচ্ছি প্রোগ্রাম কি, প্রোগ্রাম হচ্ছে কোনো একটা সমস্যা সমাধান করার জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে লিখিত কতগুলো ইনস্ট্রাকশন বা কমান্ডকে আমরা বলতেছি প্রোগ্রাম। কেমন, তো এরপরে আছে কি প্রোগ্রামিং। এবং তুমি ভাবতে পারো যে স্যার, প্রোগ্রামিং এবং প্রোগ্রাম একই জিনিস না, একই জিনিস না। এখানে দেখো, প্রোগ্রামিং হচ্ছে প্রোগ্রাম রচনা করার কৌশল, মানে কিভাবে আমি প্রোগ্রামটা লিখবো সেটার কৌশলটাকেই বলবো কি প্রোগ্রামিং। দেন প্রোগ্রামার কাকে বলে, তুমি যে প্রোগ্রামটা লেখছো, HTML প্রোগ্রাম দিয়ে তুমি লেখছিলা, সেই লিখিত প্রোগ্রামটাকে আমরা বলতেছি কি, প্রোগ্রামার হচ্ছে কি, তুমি যে লিখছো, এই জন্য তোমাকে আমি কি বলতেছি,
প্রোগ্রামার। আর এই যে প্রোগ্রামটা তুমি লিখছো এটাকে আমরা বলতেছি কি সোর্স কোড। তাহলে এই সোর্স কোড বা উৎস প্রোগ্রাম কাকে বলতেছি? লিখিত প্রোগ্রামকেই আমরা বলতেছি কি সোর্স কোড। তাহলে দেখো আমরা এখানে কি শিখলাম? একটা শিখলাম হচ্ছে প্রোগ্রাম কাকে বলে। প্রোগ্রাম হচ্ছে কোনো একটা সমস্যা সমাধান করার জন্য ধারাবাহিকভাবে লিখিত ইনস্ট্রাকশন। আর প্রোগ্রামিং হচ্ছে কি প্রোগ্রাম রচনা করার কৌশল। ঠিক আছে, এরপরে আমরা যে জিনিসটা শিখলাম প্রোগ্রামার, যিনি প্রোগ্রাম লেখেন তাকে আমি বলতেছি প্রোগ্রামার। এবং লাস্টে যে জিনিসটা শিখছি সেটা হচ্ছে সোর্স কোড কাকে বলে বা উৎস প্রোগ্রাম। লিখিত প্রোগ্রামটাকে আমরা বলতেছি সোর্স কোড বা উৎস প্রোগ্রাম। একটু মাথায় রাখবে। এখন দেখো যে আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে এই জিনিসটা এখন দেখো আমরা বলছি যে প্রোগ্রাম কাকে বলে? কোনো একটা সমস্যার সমাধান করার জন্য কম্পিউটারের ভাষায় লিখিত ইনস্ট্রাকশন। তার মানে কি আমি ইনস্ট্রাকশন লিখতেছি, তাই না? তাহলে ইনস্ট্রাকশন লেখার জন্য আমরা ভাষা ব্যবহার করেছি বা শব্দ ব্যবহার করেছি, বর্ণ ব্যবহার করেছি। এই যে মানে ইনস্ট্রাকশন লেখার জন্য যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করব তাকেই বলবো কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে দেখো আমরা কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করার জন্য ব্যবহৃত যে শব্দ, বর্ণ, অঙ্ক, চিহ্ন প্রভৃতির সমন্বয়ে গঠিত রীতিনীতিকে বলতেছি কি প্রোগ্রামিং ভাষা। তুমি যদি এটা তোমার কাছে যদি কমপ্লেক্স মনে হয় তুমি বলবা কি যে কোনো একটা সমস্যার সমাধান করার জন্য আমরা যে ইনস্ট্রাকশনগুলো লিখি সেই ইনস্ট্রাকশন লেখার জন্য যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি তাকে আমরা বলতেছি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দেখো পৃথিবীতে হাজার হাজার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, মানে এক ধরনের জিনিস করার জন্য এক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। যেমন ধরো ডেটা অ্যানালাইসিস করার জন্য পাইথন আছে, পান্ডাস আছে, এরকমভাবে অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। তারপরে ধরো আমাদের যে ওয়েব প্রোগ্রামিং করার জন্য পিএইচপি, জেএসপি, পাইথন, রুবি, সি শার্প, এসপি, .NET এরকমভাবে হাজার হাজার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। তো এখানে আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা শিখবো সেটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপর বেসিক, সি, সি প্লাস প্লাস। এই সি প্লাস প্লাস কিন্তু আমাদের সি যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই সি ল্যাঙ্গুয়েজের এক্সটেনশনটাকে আমরা বলি সি প্লাস প্লাস। এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এত তোমাদের শেখার দরকার নাই, আমি যেটা শেখাবো তুমি সেটা শেখার চেষ্টা করো। আমি আমার স্লাইডগুলো দেখো, আমি তোমাকে এইটা আবার শেয়ার করতে পারি। দেখো আমি যেটা শেখাচ্ছি এইটা তুমি শিখে দেখো। তোমার যদি বোর্ড কোশ্চেন যেগুলোই আসে না কেন তুমি বোর্ড কোশ্চেন অবশ্যই সলভ করতে পারবা এবং ভালোভাবে সলভ করতে পারবা। এবং তোমার এই পঞ্চম অধ্যায়ে একটা দারুণ একটা অভিজ্ঞতা অর্জন হবে। দেখবা তুমি যখন তোমাদের ভিতরে যদি এক্সপেকটেশন থাকে যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো বা আমি ট্রিপলই পড়বো বা এরকম ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে অবশ্যই তোমার ল্যাঙ্গুয়েজ লাগবে। এবং তুমি মনে করো যে তুমি ইঞ্জিনিয়ারিং পড়ছো না, যে কোনো একটা অনার্সে কোনো একটা সাবজেক্ট পড়তেছো তখনও কিন্তু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে। দেখো বর্তমানে অনার্সের সাবজেক্টেও কিন্তু এই আইসিটি সাবজেক্টটাকে কম্পালসারি করে দিয়েছে। তার মানে বোঝো যে আইসিটি সাবজেক্টটা কতটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। কাজেই তোমার অবশ্যই আর এই সাবজেক্টের ভিতরে টপ মোস্ট একটা ডিমান্ডেড জিনিস হচ্ছে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই যে আমরা এখানে শিখবো সি ল্যাঙ্গুয়েজ, কেমন? তো একটু কনসেন্ট্রেশন দাও, অবশ্যই তোমার কাজে দেবে এই জিনিসটা। তো আমরা কি বলতেছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলতেছি? কোনো একটা সমস্যা সমাধান করার জন্য যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি তাকে আমরা বলতেছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দেখো এই যে প্রোগ্রামিং ভাষার যে প্রকারভেদ, দেখো প্রোগ্রামিং তো একদিনে সৃষ্টি হয় নাই, সেই অনেক আগের থেকে একটা ছোট্ট ছোট্ট প্রোগ্রাম দিয়ে শুরু হয়েছে এই প্রোগ্রামিং করা। এখন এইখানে বলা হয়েছে প্রোগ্রাম রচনার বৈশিষ্ট্যের অনুযায়ী ভাষা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা বিভিন্ন স্তরে বিভক্ত করতে পারি, কয়েকটা স্তরে বিভক্ত করতে পারি। যেমন আমাদের এখানে বলছে নিম্ন স্তরের ভাষা। নিম্ন স্তরের ভাষা মানে আমাদের এই নিম্ন স্তরের ভাষাকে আমরা দুই ভাগে বিভক্ত করতেছি। একটাকে বলছি মেশিন ল্যাঙ্গুয়েজ, আরেকটাকে বলছি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো এই জিনিসটা আমরা পরবর্তীতে পড়তেছি। এরপরে আছে মধ্যম স্তরের ভাষা। মধ্যম স্তরের ভাষা মানে তোমার একটু আইডিয়া আছে যে মধ্যম স্তরের ভাষা মানে এমন একটা ভাষা যেটা নিম্ন স্তরেরও কাজ করতে পারে আবার উচ্চ স্তরেরও কাজ করতে পারে, সেটাকে আমরা বলছি মধ্যম স্তরের ভাষা।
এটাও নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করতেছি। তারপর আছে কি উচ্চ স্তরের ভাষা। তাহলে উচ্চ স্তরের ভাষা দেখবা যে আমরা যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি, যে ভাষা ব্যবহার করি, সেই ভাষার মাধ্যমে প্রোগ্রাম লেখাকে আমরা বলি উচ্চ স্তরের ভাষা। তারপরে আছে অতি উচ্চ স্তরের ভাষা, মানে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এটা সম্পর্কে আমরা শিখব। তারপরে হচ্ছে স্বাভাবিক ল্যাঙ্গুয়েজ। স্বাভাবিক ল্যাঙ্গুয়েজ কোনটাকে বলতেছি, যেমন ধরো দেখো আমরা এখন রোবটকে ইনস্ট্রাকশন দিচ্ছি, কাম হিয়ার, এখানে চলে আসো, সে কিন্তু রোবট চলে আসছে। তারপরে মনে করো এই যে আমাদের বর্তমান বাসা বাড়িতে যে বিভিন্ন এসি আছে, এই এসিগুলো আমি বলতেছি এসি 1, কিন্তু সে কিন্তু আমার মুখের ভাষা কিন্তু বুঝে ফেলছে, সেই অনুসারে কিন্তু সে কাজ করছে। তাহলে এই যে আমাদের স্বাভাবিক যে ল্যাঙ্গুয়েজটা আছে, সেই স্বাভাবিক ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো মেশিনকে যখন ইনস্ট্রাকশন দেব, সেই অনুসারে তখন কাজ করতেছে, সেটাকে আমরা বলছি স্বাভাবিক ল্যাঙ্গুয়েজ। কেমন? তো আমরা এই দেখো প্রথমে আমরা কি করছি, যে নিম্নস্তরের ভাষাকে বলছি। নিম্নস্তরের ভাষা কি? দুই ধরনের ভাষা, একটাকে বলছি মেশিন ল্যাঙ্গুয়েজ, আর একটাকে বলছি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। দেন মধ্যম স্তরের ভাষা। এই মধ্যম স্তরের ভাষার পরবর্তী ভাষা আসছে উচ্চ স্তরের ভাষা। উচ্চ স্তরের ভাষার পরের ভাষা হচ্ছে অতি উচ্চ স্তরের ভাষা, দেন কি স্বাভাবিক ল্যাঙ্গুয়েজ। তো আমরা আসো এই জিনিসটা একটা একটা করে পড়ি। যেমন ধরো এখানে আছে মেশিন ল্যাঙ্গুয়েজ। দেখো মেশিন ল্যাঙ্গুয়েজ কাকে বলে, এই জিনিসটা মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পিউটারকে, দেখো কম্পিউটার কিন্তু 0 আর 1 ছাড়া কিছুই বোঝে না। তার মানে কম্পিউটার দিয়ে কোনো কাজ করাতে গেলে সে 0 আর 1-এই কাজ করাতে হবে, আদারওয়াইজ কিন্তু সে কাজ করতে পারবে না। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজ কাকে বলতেছি? মেশিন ল্যাঙ্গুয়েজ বা যান্ত্রিক ভাষা। মেশিন ল্যাঙ্গুয়েজ বা যান্ত্রিক ভাষাকে আমরা বলছি 0 আর 1 দিয়ে লিখিত প্রোগ্রামটাকেই বলতেছি কি মেশিন ল্যাঙ্গুয়েজ। তার মানে কোনো একটা সমস্যা সমাধান করার জন্য আমরা ধারাবাহিকভাবে যে শব্দ বর্ণ এই কথা বলেছি, এখানে কি দিয়ে লিখবো প্রোগ্রামটা? 0 আর 1 দিয়ে। তাহলে 0 আর 1 দিয়ে লিখিত প্রোগ্রামটাকে বলতেছি মেশিন ভাষা। যেহেতু 0 আর 1 দিয়ে প্রোগ্রাম লিখতেছি, তাহলে এটি হচ্ছে কম্পিউটারের কি মাতৃভাষা। তার মানে কি কম্পিউটারের মাতৃভাষায় প্রোগ্রাম লিখতেছি। তাহলে মাতৃভাষায় যখন আমরা প্রোগ্রাম লিখব, তখন মেশিন দিয়ে যদি কাজ করাতে চাই, তখন কি কোনো অনুবাদক প্রোগ্রাম লাগবে? লাগবে না। অনুবাদক বলতে কি বোঝাচ্ছে? দেখো আমরা ধরো বাঙালি, আমরা বাংলা ভাষা বুঝি, তো আর যদি কেউ ইংরেজি ভাষাভাষী একজন আসে, তখন আমরা কিন্তু তার সাথে দেখা গেল কমিউনিকেট করতে পারছি না। তখন কি লাগে? একজন তৃতীয় একজন ব্যক্তি না আসে। সেই তৃতীয় একজন ব্যক্তি কি করে? আমার বাংলা ভাষাটাকে সে ইংলিশে ট্রান্সলেট করে দেয়, আবার তার ইংলিশ ভাষাটা বাংলা ভাষায় ট্রান্সলেট করে দেয়। সেটাকে আমরা তাকে কি বলবো? ট্রান্সলেটর। আর এই ট্রান্সলেটরের বাংলা হচ্ছে অনুবাদক। তাহলে যেহেতু কম্পিউটার দিয়ে কোনো কাজ করাতে চাচ্ছি, কাজ করানোর জন্য তাকে তার ভাষা দিয়ে প্রোগ্রাম লিখতেছি, তাহলে এইখানে কোনো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হচ্ছে না। এখন দেখো আমরা একটা কথা প্রথমে বলেছি যে সোর্স কোড কাকে বলে। সোর্স কোড হচ্ছে লিখিত প্রোগ্রামটাকে বলতেছি সোর্স কোড। তাহলে স্যার এই 0 আর 1 দিয়ে আমি যে প্রোগ্রামটা লিখছি, সেটাকে আমরা সোর্স কোড বলবো না। দেখো শুধুমাত্র এই মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামটাকে আমরা বলবো অবজেক্ট প্রোগ্রাম। কাকে বলবো? অবজেক্ট প্রোগ্রাম। কেমন? বা বস্তু প্রোগ্রাম। কেমন? তো এই যে তাহলে মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামটাকে কি বলবো? অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম। কেমন? কিন্তু অন্য ভাষায় লিখিত প্রোগ্রামটাকে আমরা কি বলবো? সোর্স প্রোগ্রাম। এটা একটু মাথায় রাখবে, হ্যাঁ। তো এখন দেখো আমি এই 3টা লাইন লিখছি, না এর থেকে আরো কিছু কথা তোমাকে বলবো। যেমন এই তাহলে এটা কম্পিউটারের মাতৃভাষা, এই ভাষায় যদি আমরা প্রোগ্রাম লিখি, তাহলে কোনো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হচ্ছে না। এখন দেখো এবং এই ভাষায় লিখিত প্রোগ্রামটাকে আমরা বলতেছি কি অবজেক্ট প্রোগ্রাম। দেখো মেশিন ভাষায় যেহেতু আমি প্রোগ্রাম লিখছি, এখন এই ভাষায় যদি আমি প্রোগ্রাম লিখি, তাহলে আমি যদি প্রোগ্রামটা লিখতে চাই মেশিন ভাষায়, তখন কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন সম্পর্কে আমার জানা লাগবে। কেন? কারণ দেখো যখন একজন ডাক্তার তোমরা মানে ডাক্তার হয়, তখন কি করতে হয়? একজন মানুষের নাড়ি নক্ষত্র সম্পর্কে ভালো জানতে হবে। উনি যত ভালো জানবেন, তত ভালোই কিন্তু উনি ডাক্তার হবেন। কাজেই এই মেশিন ভাষায় যদি তুমি প্রোগ্রাম লিখতে চাও, তাহলে কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন সম্পর্কে তোমার ভালো জানা লাগবে, আদারওয়াইজ কিন্তু প্রোগ্রাম লিখতে পারবে না। এবং এইখানে আরেকটা সমস্যা হচ্ছে কি, যে এক ধরনের মেশিনের জন্য যদি প্রোগ্রাম লিখি,
অন্য ধরনের মেশিনে কিন্তু কাজ করবে না। তার মানে কি, এটা তোমার মেশিন ডিপেন্ডেন্ট একটা ল্যাঙ্গুয়েজ। কেমন? তো এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। প্রথম কথা আমরা কি বলবো, যে 0 আর 1 এ লিখিত প্রোগ্রামটাকে মেশিন ভাষা বলবো। এটি কম্পিউটারের মাতৃভাষা। তার মানে কি, এই ভাষায় যদি আমরা প্রোগ্রাম লিখি কোনো ধরনের অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হচ্ছে না। এবং এই ভাষায় লিখিত প্রোগ্রামটাকে আমরা বলছি অবজেক্ট প্রোগ্রাম। এই ভাষায় যদি আমি প্রোগ্রাম লিখতে চাই তাহলে কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন সম্পর্কে জানা লাগবে, আদারওয়াইজ আমরা কিন্তু প্রোগ্রাম লিখতে পারবো না। এবং এক ধরনের মেশিনের জন্য যদি প্রোগ্রাম লিখি, অন্য ধরনের মেশিনে এই ল্যাঙ্গুয়েজটা কাজ করবে না। এখন দেখো, মেশিন ভাষার কিছু সুবিধা আছে। কি সুবিধা? মেশিন ভাষায় সবথেকে বড় সুবিধা কি, এটা আমরা মেশিনের সাথে ডাইরেক্ট কানেকশন হচ্ছে। তার মানে কি, ডাইরেক্টলি আমরা কমিউনিকেশন করতে পারছি। কেন পারতেছি? কারণ কি, এটা কিন্তু তার মাতৃভাষায় প্রোগ্রাম লিখছি। কাজেই এখানে আমরা বলতে পারি যে কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করা যায়। দেন এখানে আরেকটা বড় সুবিধা হচ্ছে, এখানে কিন্তু কোনো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হচ্ছে না। তার মানে কি, এখানে যেহেতু মাতৃভাষায় লিখছি তাহলে ট্রান্সলেট করার কোনো প্রয়োজনীয়তা নেই। দেন এখানে বলছে মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম, দেখো প্রোগ্রাম লেখার জন্য অল্প পরিমাণ মেমোরি লাগতেছে। কারণ কি, এখানে অনুবাদকের কোনো কারবার নাই, কাজেই এখানে মেমোরি কম সংখ্যক লাগবে। এখন দেখো অসুবিধা কি, এখানে দেখো মারাত্মক লেভেলের অসুবিধা আছে। সেই অসুবিধার ভিতরে কি, দেখো 1000 লাইনের যদি একটা প্রোগ্রাম লেখি, তার মানে কি এখানে 0 আর 1 ছাড়া আর কিছু নেই। তাহলে তুমি কি করে বুঝবা যে এখানে আমি কোথায় কি লিখছি? তাহলে এই লেখাটা কি, এই যে 1000 লাইনের একটা প্রোগ্রাম, এরা তুমি কি মানে কিছু আন্দাজ করতে পারবা যে কি লিখছে? তার মানে কি, এই ভাষাটা শেখা এবং বোঝা খুবই কষ্টকর জিনিস। দেখো, যে কেউ মানুষ কিন্তু এই মেশিন ভাষা পারে না। এই মেশিন ভাষা শিখতে গেলে সেই লেভেলের মানুষ হতে হবে, সেই লেভেলের প্রোগ্রামার হতে হবে। যেমন ধরো, একজন ডাক্তার উনি যদি চান যে আজ আমি ব্রেন সার্জারি করব, তাহলে ব্রেন সার্জারি করার জন্য সেই লেভেলের ডাক্তার লাগবে, আদারওয়াইজ কিন্তু ব্রেন সার্জারি করা যাবে না। কাজেই মেশিন ভাষা শেখাটা এত সহজ জিনিস না যে আমি চাইলাম যে মেশিন ভাষা আজকে শিখে ফেললাম, এটা কখনোই সম্ভব না। তাহলে মেশিন ভাষা শিখতে গেলে সেই লেভেলের তোমার প্রোগ্রামার হতে হবে। কেমন? আচ্ছা, এরপরে বলা হয়েছে এই ভাষায় লেখা কোনো প্রোগ্রাম সাধারণত বোঝা যায় না। আসলে তুমি কি করে বুঝবা? 1000 লাইনের যদি প্রোগ্রাম থাকে তুমি কি বুঝতে পারবা? নেভার। কেমন? এই ভাষায় প্রোগ্রাম লিখতে প্রচুর সময় লাগে, অবশ্যই লাগবে। কারণ কি, প্রত্যেকটা জিনিস 0 আর 1 কে কোথায় কোন কাজটা করতেছে প্রত্যেকটা জিনিস তোমার বুঝতে হবে। এরপরে ডিবাগিং করা কষ্টকর। দেখো, 1000 লাইনে যদি খালি 0 আর 1 0 আর 1 থাকে, তাহলে কোথাও 0 জায়গায় যদি 1 হয়ে যায় আর 1 এর জায়গায় যদি 0 হয়ে যায়, তখন প্রোগ্রাম তো ঠিকঠাক ভাবে কাজ করবে না। কাজেই তুমি খুঁজতে হবে যে কোথায় আমার 0 এর জায়গায় 1 হবে আর 1 এর জায়গায় কোথায় 0 হবে। তার মানে কি, ডিবাগিং আমরা কাকে বলি? ডিবাগিং হচ্ছে প্রোগ্রামের ভিতরে যদি কোনো প্রবলেম হয়, এই প্রবলেমটা খোঁজা এবং সংশোধন করাকে আমরা ডিবাগিং বলি। তাহলে এই ডিবাগিং করা কষ্টকর, বিকজ এখানে আমরা কি করছি, এই প্রোগ্রামটা 0 আর 1 দিয়ে লিখছি। তাহলে কোথায় ভুল হয়েছে এটা খুঁজে বের করা টপ মানে টু মাস একটা কমপ্লেক্স থিং। কাজেই এটা ডিবাগিং করা কষ্টকর বিষয়। এবং এখানে বলা হয়েছে, দেখো অলরেডি আমি বলছি, এক ধরনের মেশিনের জন্য যদি প্রোগ্রাম লিখি, অন্য ধরনের মেশিনে কিন্তু এটা কাজ করবে না। ঠিক আছে? আরেকটা কথা বলেছি কি, এটার প্রোগ্রাম লেখার জন্য অভ্যন্তরীণ সংগঠন সম্পর্কে ভালো জানা থাকতে হবে। এটাই ছিল এটার ড্রব্যাক। এখন দেখো, মেশিন ভাষার পরবর্তী ভাষা কি? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আমরা দেখছিলাম যে নিম্ন স্তরের ভাষাকে কিন্তু দুই ভাগে ভাগ করতে পারছিলাম, একটা আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, একটা আছে মেশিন ল্যাঙ্গুয়েজ। তো মেশিন ল্যাঙ্গুয়েজ আমরা পড়লাম যে 0 আর 1 দিয়ে প্রোগ্রাম লেখছি। তো মেশিন ল্যাঙ্গুয়েজে আসলে প্রোগ্রামটা শেখা, বোঝা এবং ডিবাগিং করা খুব ঝামেলাপূর্ণ জিনিস। তাহলে এইটা আমার এই মেশিন ভাষার পরবর্তী একটা ভাষা আনছে, সেটাকে আমরা বলছি অ্যাসেম্বলি ভাষা। এই অ্যাসেম্বলি ভাষায় কিন্তু 0 আর 1 দিয়ে প্রোগ্রাম না লিখে বিভিন্ন সংকেতের মাধ্যমে প্রোগ্রাম লেখা হয়। তাহলে দেখা গেল আগে 0 আর 1 দিয়ে প্রোগ্রাম লিখতেছিলাম, এখন কি বিভিন্ন সংকেতের মাধ্যমে বা সাংকেতিক কোড ব্যবহার করে প্রোগ্রাম লেখা হচ্ছে। এই সাংকেতিক কোডগুলোকে অ্যাসেম্বলি ভাষায় বলা হয় ন্যামোনিক। ঠিক আছে? তো এখানে তাহলে অবশ্যই আগের থেকে একটু সুবিধা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে ভাষায় বিভিন্ন সংকেত
বা ন্যামোনিক ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাকে আমরা বলছি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লেখার জন্য এই 0 আর 1 ব্যবহার না করে বিভিন্ন সংকেত ব্যবহার করা হয়। এই সংকেতকে বলা হয় সাংকেতিক কোড বা ন্যামোনিক। এই সাংকেতিক কোডগুলো লেখার জন্য সর্বোচ্চ 5 লেটার ব্যবহার করা যাবে, তার বেশি ব্যবহার করা যাবে না। যেমন ধরো আমাদের যোগ করার জন্য অ্যাড, এডিটি, বিয়োগ করার জন্য এসইউবি, গুণ করার জন্য এমইউএল, ভাগ করার জন্য ডিআইভি, এইরকমভাবে বিভিন্ন, এগুলো কিন্তু সবই ন্যামোনিক বা সাংকেতিক কোড। এই ন্যামোনিকগুলোকে আমরা বলতেছি সাংকেতিক কোড। তার মানে 0 আর 1 দিয়ে প্রোগ্রাম না লিখে এখন আমরা কি লিখতেছি, বিভিন্ন সংকেতের মাধ্যমে প্রোগ্রাম লিখতেছি। তাহলে অবশ্যই আগের থেকে একটু সহজ হয়েছে, কারণ আগে 0 আর 1 দিয়ে প্রোগ্রাম লিখতেছিলাম, এটা এত সহজ না। তাহলে এটা আমাদের আগের থেকে একটু ভালো হয়েছে, বোঝার একটু সুবিধা হয়েছে। মেশিনের জন্য একটু অসুবিধা হয়ে গেছে, কারণ কি একটু আর 0 আর 1 দিয়ে প্রোগ্রাম লিখতেছি না, তাহলে অবশ্যই এখানে একটা কিন্তু অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হবে। কারণ কি মেশিন দিয়ে কাজ করাতে গেলে অবশ্যই সেটাকে মেশিন ভাষায় কম্পিউটারকে বোঝাতে হবে। তাহলে যেহেতু আমরা অ্যাসেম্বলি ভাষা বলতে কি বোঝাচ্ছে, বিভিন্ন সংকেতের মাধ্যমে প্রোগ্রাম লেখা হচ্ছে, তাহলে অবশ্যই কম্পিউটার দিয়ে কাজ করাতে গেলে এখানে একটা ট্রান্সলেটর লাগবে। যাই হোক, দেখো তারপরেও মেশিন ভাষার কিছু সুবিধা আছে। সেই সুবিধাগুলো কি বলছি, অ্যাসেম্বলি ভাষা বোঝা সহজ এবং এই ভাষায় প্রোগ্রাম রচনা করা যান্ত্রিক ভাষার থেকে সহজ। প্রোগ্রাম রচনা করতে সময় এবং শ্রম দুইটাই কম লাগে। প্রোগ্রামের ত্রুটি, দেখো ডিবাগিং আমরা দেখছিলাম কি মেশিন ভাষায় ডিবাগ করা কিন্তু খুব টাফ ব্যাপার ছিল, কিন্তু এই ভাষায় কোথাও যদি এখানে দেখো এই সাবের জায়গায় মনে করো অ্যাড হবে, তাহলে এটা বের করাটা অতীব সহজ হচ্ছে। তো এখানে এইটা ছিল সুবিধা। অসুবিধার ভিতরে কি আছে, তাহলে অবশ্যই এটার ভিতরে অসুবিধা কিছু না কিছু থাকবে, বিকজ এটা নিম্ন স্তরের ভাষা। দেখো এইখানে বলছে, আমরা যেমন বলেছিলাম মেশিন ভাষায় যে এক ধরনের মেশিনের জন্য যদি প্রোগ্রাম লিখি অন্য ধরনের মেশিনে কাজ করবে না, সেম স্টাইলেও এখানেও যে অ্যাসেম্বলি ভাষায় আমরা যদি এক ধরনের মেশিনের জন্য প্রোগ্রাম লিখি অন্য ধরনের মেশিনে কিন্তু কাজ করবে না। এই প্রোগ্রাম রচনা করার সময় প্রোগ্রামারকে কিন্তু অভ্যন্তরীণ সংগঠন সম্পর্কে জানা লাগবে। ওই যে আমরা বলেছিলাম মেশিন ভাষায় বলেছিলাম যে প্রোগ্রাম লিখতে গেলে কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন সম্পর্কে তোমার ভালো জানা থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রোগ্রাম লিখতে পারবে না। সেম স্টাইলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেও প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন সম্পর্কে তোমার ভালো জ্ঞান থাকা দরকার আছে। অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়, কারণ কি এটা তো আমরা 0 আর 1 দিয়ে প্রোগ্রাম লিখিনি, কারণ কম্পিউটারের মাতৃভাষায় প্রোগ্রাম লিখি নাই, যেহেতু অন্য ভাষায় প্রোগ্রাম লিখছি তাহলে অবশ্যই একে মেশিন ভাষায় কনভার্ট করে দিতে হবে। তাহলে এইটা অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। তার এই অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামটাকে কিন্তু আমরা সোর্স কোড বলবো, কেমন? তো আসো এর পরবর্তীতে আমাদের বলা হয়েছে মধ্যম স্তরের ভাষা। দেখো আমরা নিম্ন স্তরের ভাষা মোটামুটি শিখে ফেললাম, এখন আমাদের মধ্য স্তরের কথাটা বলতে কি বোঝাচ্ছে, যেটা নিম্ন স্তরের কাজ করে আবার উচ্চ স্তরের কাজ করে। তার মানে এখানে বলা হয়েছে যে অ্যাসেম্বলি ভাষার পরবর্তী ভাষা এবং উচ্চ স্তরের ভাষার মধ্যবর্তী ভাষাকে আমরা বলতেছি মধ্যম স্তরের ভাষা, কেমন? এইখানে সি একটা মধ্যম স্তরের ভাষা। কেন? কারণ সি দিয়ে আমরা নিম্ন স্তরের কাজ করাতেও পারি আবার উচ্চ স্তরের কাজ করাতে পারি। তো এখানে একটু ভালো বাংলায় বলা আছে যে সি দিয়ে একদিকে অপারেটিং সিস্টেমের মতন সিস্টেম প্রোগ্রামিং করা যায়, অপারেটিং সিস্টেমের মতো সিস্টেম প্রোগ্রামিং করা যায়। দেখো এই সি প্রোগ্রাম দিয়েই লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছে, কাজেই এটা দিয়ে নিম্ন স্তরের আমরা কাজ করাতে পারি। আবার আমাদের দৈনন্দিন ব্যবহার করার জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করতে পারি কি দিয়ে, সি দিয়ে। এই যে আমরা যে অ্যাডোবি ফটোশপে কাজ করি, এই অ্যাডোবি ফটোশপটাও কিন্তু এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা, কাজেই এইখানে সিটাকে আমরা বলছি মধ্যম স্তরের ভাষা। এখানে আসলে কি করে, এই মধ্যম স্তরের ভাষাগুলো হার্ডওয়্যার এবং প্রোগ্রামিং এর ভিতরে একটা সেতু বন্ধন তৈরি করে দেয়, এই জন্য এটাকে আমরা বলতেছি কি তোমার মধ্যম স্তরের ভাষা। এটা অবশ্যই অনুধাবনমূলক কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন? বা সি কে মধ্যম স্তরের ভাষা, সি একটি মধ্যম স্তরের ভাষা
ব্যাখ্যা করো। এরকম ভাবে অনুধাবনমূলক কোশ্চেন আসতে পারে। আশা করি তুমি এটা লিখেই দিলে ফুল মার্কস পেয়ে যাবে। ওকে, নেক্সট, উচ্চ স্তরের ভাষা। উচ্চ স্তরের ভাষা আমরা বুঝতে পারছি যে উচ্চ স্তরের ভাষা কোনটাকে বলতেছি। দেখো, আমাদের এই 0 আর 1 দিয়ে প্রোগ্রাম লিখলে কম্পিউটারের জন্য সুবিধা হলেও মানুষের জন্য কিন্তু সুবিধা না। আবার আমরা দেখছি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যে প্রোগ্রাম লেখছি এটা অবশ্য আগের থেকে একটু সহজ হয়েছে, কিন্তু এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু সমস্ত কাজ আমরা ঠিকঠাকভাবে করাতে পারছিলাম না। কাজেই তখন পরবর্তীতে চিন্তা ভাবনা করা হয়েছে যে উচ্চ স্তরের ভাষা নিয়ে আসি। কারণ এখানে আমরা দেখছিলাম যে নিম্ন স্তরের যে ভাষাগুলো ছিল সেটা এক ধরনের মেশিনে দিয়ে কাজ, মানে প্রোগ্রাম লিখলে অন্য ধরনের মেশিনে কাজ করে না। তারপর কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন সম্পর্কে জানতে হয়, বিভিন্ন সমস্যা ছিল। তো এরপরে আমাদের আনা হয়েছে কি উচ্চ স্তরের ভাষা। উচ্চ স্তরের ভাষা হচ্ছে কি, উচ্চ স্তরের ভাষা হলো সেই সকল ভাষা যা মানুষের বোধগম্য। মানে আমরা যে মনে করো আমরা দেখবো যে প্রিন্ট অ্যাপ লিখলাম, এই যে প্রিন্ট অ্যাপ, এই প্রিন্ট অ্যাপ দ্বারা আমরা দেখবো এক সময় আউটপুট প্রদর্শন করা হয়। তাহলে দেখো এটা মোটামুটি আমাদের পড়া আমরা জানি এইরকম একটা শব্দ, তাই না? তার মানে যে উচ্চ স্তরের ভাষা হলো সেই সকল ভাষা যা মানুষের বোধগম্য এবং মানুষের ভাষার কাছাকাছি। কেমন? উচ্চ স্তরের ভাষা ইংরেজি ভাষার সাথে অনেক মিল আছে। তো আমরা দেখবো যে এই প্রোগ্রাম যখন লিখবো দেখবা যে মোটামুটি ভাবে আমরা পড়তে পারছি। কেমন? তারপর এই প্রোগ্রামিং ভাষা কিন্তু যন্ত্র নির্ভর নয়। এই যে আমরা বলেছিলাম না যে নিম্ন স্তরের ভাষা অ্যাসেম্বলি ভাষা এবং মেশিন ভাষা, এটা মেশিন ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা আছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট, মানে যন্ত্র নির্ভর নয়। ঠিক আছে, এই উচ্চ স্তরের ভাষা। তার মানে এক ধরনের মেশিনের জন্য যদি প্রোগ্রাম লেখি সব ধরনের মেশিনে এটা কাজ করবে। যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, সি শার্প, এসপি ডট নেট, পিএইচপি, এরকম ভাবে বর্তমানে আমরা যারাই প্রোগ্রামার, ম্যাক্সিমাম প্রোগ্রামার যারা বলেন যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওনারা কিন্তু আসলে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখেন ম্যাক্সিমাম মানুষ। আর কিছু মানুষ আছে যারা নিম্ন স্তরের ভাষায় প্রোগ্রাম লেখেন, এখনো আছেন। কেমন? ওকে, এরপরে আছে আমাদের চতুর্থ প্রজন্মের ভাষা। দেখো, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে আমরা কিন্তু চতুর্থ প্রজন্মের ভাষা বলতেছি। এটা আসলে ডেটাবেস সংক্রান্ত ভাষা। ডেটাবেস সংক্রান্ত ভাষা কোনটাকে বলতেছি? দেখো, ডেটাবেস থেকে ডেটা রিট্রাইভ করা বা ডেটাবেস তৈরি করা বা ডেটাবেসে ডেটা ইনসার্ট করা, তারপরে ডেটাবেস থেকে ডেটা আপডেট করা, এই সমস্ত কাজ করার জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি তাকে আমরা বলছি চতুর্থ প্রজন্মের ভাষা। দেখো, চতুর্থ প্রজন্মের ভাষা অনেকটা, মানে এত সহজ, নন টেকনিক্যাল মানুষও এই চতুর্থ প্রজন্মের প্রোগ্রাম লিখতে পারে। যেমন ধরো, আমরা যে এসএসসির রেজাল্ট দেখছি, এসএসসির রেজাল্ট দেখার জন্য তুমি কি করছো? বোর্ড সিলেক্ট করছো, তোমার রোল নম্বর দিয়েছো, রেজিস্ট্রেশন নাম্বার লিখছো, তারপর সাবমিট দিছো। দেখো, সাবমিট দিলে কি তোমার ওই ডেটাবেস থেকে তোমার ডেটা এনে তোমার রেজাল্টটা শো করে দিচ্ছে না? তাহলে এটাও কিন্তু তুমি একটা ইনস্ট্রাকশন দিছো। দ্যাট মিনস কি তুমি প্রোগ্রাম লিখছো, তুমি কিন্তু জানো না তুমি একটা প্রোগ্রাম লিখে ফেলছো। এইটাই হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা। ঠিক আছে, তো উদাহরণ হিসেবে পার্ল, পাইথন, রুবি, এসকিউএল, ম্যাথল্যাব আমরা দেখবো। এসকিউএল পড়বো কিন্তু ষষ্ঠ অধ্যায়ে আছে। কাজেই ষষ্ঠ অধ্যায় কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ওইখানেই আমরা দেখবো যে চতুর্থ প্রজন্মের ভাষা কত সুন্দর, একদম একটা সেন্টেন্সের মতন, ইংলিশ সেন্টেন্সের মতন আমরা প্রোগ্রাম লিখে দেব। কেমন? তা খুবই সহজ এই চতুর্থ প্রজন্মের ভাষা। এরপরে আমাদের দেখো, আমরা বলছিলাম যে অনুবাদক প্রোগ্রাম পড়ব। অনুবাদক প্রোগ্রাম কাকে বলতেছি? অনুবাদক প্রোগ্রাম মানে ট্রান্সলেটর, যে ট্রান্সলেট করে দিচ্ছে। দেখো, কম্পিউটার সহ সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস কিসের উপর কাজ করে? 0 আর 1 দিয়ে ছাড়া কাজ করে না। তাহলে কম্পিউটার দিয়ে কিন্তু আমরা যদি কোনো কাজ করাতে চাই তাহলে অবশ্যই তাকে 0 আর 1-এ কনভার্ট করে দিতে হবে। দেখো, কম্পিউটারে কিন্তু দায় ঠেকেনি যে সে নিজে কনভার্ট করে নেবে। আমাদের দেখো, কম্পিউটার দিয়ে কোনো কাজ করাতে গেলে আমাদের অবশ্যই ইনস্ট্রাকশন দিতে হয়। ইনস্ট্রাকশন ছাড়া সে কিন্তু কোনো কাজ করতে পারে না। কেমন? তাহলে এই আমরা যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলো আর মানে মেশিন ভাষা ব্যতীত অন্য যে কোনো ভাষায় আমরা যদি প্রোগ্রাম লিখি তাহলে অবশ্যই সেটাকে মেশিন ভাষায় কনভার্ট করে দিতে হবে। আদারওয়াইজ কিন্তু মেশিন
কোনো কাজ করতে পারবে না। তাহলে এই এই জন্য এখানে একটা কথা বলছে, এই জন্য উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিনের বোধগম্য করতে অনুবাদ করার প্রয়োজন হয়। আর এই অনুবাদের কাজটা যে প্রোগ্রাম করে দেয় তাকেই আমরা বলবো অনুবাদক প্রোগ্রাম। একটা জিনিস খেয়াল করো, অনুবাদকও কিন্তু একটা প্রোগ্রাম। তাহলে এইটার কাজ কি? এইটার কাজ হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, তাই না? তার মানে আমরা যে প্রোগ্রামার, আমরা যে প্রোগ্রামগুলো লিখবো সেই প্রোগ্রামগুলো লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। মেশিন দিয়ে যদি কাজ করাতে হয় তাহলে অবশ্যই সেটাকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে দিতে হবে। তাহলে দেখো এই কথাটা এখানেও বলা হয়েছে, যে প্রোগ্রাম সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে তাকে আমরা বলবো অনুবাদক প্রোগ্রাম। তাহলে দেখো অনুবাদক প্রোগ্রাম ইনপুট হিসেবে নেবে কি একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আর সে ট্রান্সলেট করার পরে এই দেখো 00011 কনভার্ট করে দেবে। এটাই অনুবাদক প্রোগ্রামের কাজ। কেমন? আশা করি বুঝছো। সেই কথাটা বলছে অনুবাদক প্রোগ্রাম ইনপুট হিসেবে নেয় কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং কনভার্ট করে কিসে, রূপান্তর করে কিসে, লো লেভেল ল্যাঙ্গুয়েজে। কেমন? এখন দেখো অনুবাদক প্রোগ্রামের প্রকারভেদ। অনুবাদক প্রোগ্রামটা আমাদের অনুবাদক প্রোগ্রামের কাজ কি? অনুবাদক প্রোগ্রামের কাজ হচ্ছে অনুবাদ করা, দ্যাট মিন্স কি ট্রান্সলেট করা। তাহলে এইখানে অনুবাদক প্রোগ্রামের প্রকারভেদের ভিতরে আমরা বলছি 3 প্রকার। একটা আছে কম্পাইলার, একটা আছে ইন্টারপ্রেটার, আর একটা আছে অ্যাসেম্বলার। দেখো এদের প্রত্যেকের কাজ কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা বা অনুবাদ করা, মানে কি অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করা। তাহলে স্যার তুমি বলতে পারো যে স্যার এই 3টা শেখার কি প্রয়োজন? হ্যাঁ, শেখার প্রয়োজন আছে। এখানে 3টা কম্পাইলারের স্টাইল একরকম, মানে কম্পাইলার যখন অবজেক্ট কোডে রূপান্তর করে সে একরকম করে, ইন্টারপ্রেটার করে অন্য আরেকটা রকমের, আর অ্যাসেম্বলার করে কি অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামটাকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করার জন্য যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে আমরা বলছি অ্যাসেম্বলার। এটা আমরা একটু পড়তেছি একটু পরে। আগে দেখো কম্পাইলার পড়ে নিই। তাহলে কম্পাইলার কি? এটা অবশ্যই একটা অনুবাদক প্রোগ্রাম। এর কাজ কি? অনুবাদ করা। এটা কি অনুবাদ করে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামটাকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে। এ যখন অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করবে তখন কিন্তু মনে করো 1000 লাইনের যদি প্রোগ্রাম থাকে লেখা, তখন সে সব প্রোগ্রামটা একসাথে পড়বে এবং একসাথে অবজেক্ট কোডে রূপান্তর করবে। এবং যদি কোনো ভুল থাকে তখন সে ইরোর একটা মেসেজ প্রদর্শন করবে। কেমন? তার মানে সে যদি এখানে সবগুলো চেক করবে, এখন মনে করো 1000 লাইন প্রোগ্রামের ভিতরে 20 নম্বর লাইনে একটা ভুল আছে, 50 নম্বর লাইনে একটা ভুল আছে, এরকম বেশ কিছু ভুল ছিল সাপোজ। তখন সে কি করবে? এই ভুলগুলো একটা মেমোরিতে স্টোর করে রাখবে এবং যখন সে সম্পূর্ণ প্রোগ্রাম পড়ে ফেলবে তখন সেই ভুলগুলো প্রদর্শন করবে। তখন প্রোগ্রামার কি করবে? সেই ভুলগুলো কারেক্ট করবে, তারপর আবার অবজেক্ট কোডে রূপান্তর করার ট্রাই করবে। যদি কোনো ভুল না থাকে তখন সে অবজেক্ট কোডে রূপান্তর করে দেবে। তাহলে দেখো কম্পাইলার কি করতেছে? কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটাকে একসাথে পড়ছে, একসাথে পড়ার পরে কি অবজেক্ট কোডে রূপান্তর করছে। দ্যাট মিন্স হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য সে সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে পড়ে এবং একসাথে অবজেক্ট কোডে রূপান্তর করে। ইন্টারপ্রেটারের কাজ কি? এটা তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার কাজ। তার মানে এটা একটা অনুবাদক প্রোগ্রাম। এই অনুবাদক প্রোগ্রামের কাজ কি? ট্রান্সলেট করা। তার মানে এ কি করবে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। এ কিভাবে করবে? কম্পাইলার দেখো কি করছিল? সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে পড়তেছিল, কিন্তু এই ইন্টারপ্রেটার কি করবে? এটা লাইন বাই লাইন অবজেক্ট করে রূপান্তর করবে। তার মানে মনে করো সে এই লাইন কাজ করবে, তারপর এই লাইন, তারপর এই লাইন, এভাবে। তার মানে এই লাইন কমপ্লিট হওয়ার পরে এই লাইন অবজেক্ট কোডে রূপান্তর করবে, এই লাইন অবজেক্ট কোডে রূপান্তর হওয়ার পরে এই লাইন, এইভাবে লাইন বাই লাইন অবজেক্ট কোডে রূপান্তর করবে। এবং এইখানে যদি কোনো আউটপুট প্রদর্শন করার দরকার হয় সে সাথে সাথে আউটপুট প্রদর্শন করে দেবে আর অবজেক্ট কোডে রূপান্তর করবে। ফার্স্টে কি করবে? অবজেক্ট কোডে রূপান্তর করবে, তারপরে কি এখানে যদি কোনো আউটপুট থাকে সে আউটপুট প্রদর্শন করবে তাৎক্ষণিকভাবে। ঠিক আছে? এই কথা। এইখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক কোশ্চেন হতে পারে, সেটা কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের ভিতরে পার্থক্য কি। আমরা আশা করি এটুকু লিখে দিলেই যথেষ্ট। কম্পাইলার সম্পূর্ণ উৎস প্রোগ্রামকে একসাথে অবজেক্ট কোডে রূপান্তর করে এবং সর্বশেষ ফলাফল প্রদর্শন করে, কিন্তু ইন্টারপ্রেটার কি করে? ইন্টারপ্রেটার উৎস প্রোগ্রামটিকে
লাইন বাই লাইন রূপান্তর, অবজেক্ট কোডে রূপান্তর করবে এবং নির্ভর করে এবং তাৎক্ষণিক কি করে ফলাফল প্রদর্শন করে। এরকম ভাবে কথাটা বলে দিলে আশা করি তোমরা হয়ে যাবে। হ্যাঁ, এখন অ্যাসেম্বলার প্রোগ্রাম। অ্যাসেম্বলার কাকে বলতেছি? এটা অনুবাদক প্রোগ্রাম। তাহলে এর কাজ কি? অবজেক্ট কোডে রূপান্তর করা। তার মানে এখানে অ্যাসেম্বলি ভাষাকে কনভার্ট করে দেবে 0 আর 1-এ। যে করবে তাকে আমরা বলছি অ্যাসেম্বলার। এখানে দেখো, এখানে একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মুভ মানে কি? মনে করো এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, এরকম ভাবে একটা প্রোগ্রাম লেখা। এই অ্যাসেম্বলার কি করবে? এই 0 আর 1-এ রূপান্তর করে দেবে। তাহলে অ্যাসেম্বলারের কাজ কি? মেশিন ভাষায় বা অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করার। কেমন? তো আমরা মোটামুটি ভাবে এটা শিখলাম। তাহলে কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। কেমন? এখন প্রোগ্রামের সংগঠন। দেখো, প্রোগ্রামের সংগঠন বলতে বোঝাচ্ছে কি একটি প্রোগ্রাম কিভাবে গঠিত হয়। একটা প্রোগ্রামের 3টি অপরিহার্য অংশ থাকবে। কয়টা? 3টা। একটা আছে ইনপুট, মানে ইনপুট দেওয়ার একটা ব্যবস্থা থাকতে হবে। ইনপুট, প্রসেস এবং আউটপুট। ইনপুট কি করবে? তোমার প্রোগ্রাম প্রসেস করার জন্য আমরা যেটা দরকার হয় তাকে আমরা বলছি ইনপুট, এবং ওই ইনপুটের উপর বেস করে সে প্রসেস করবে। তারপরে কি ওই প্রসেসকৃত ফলাফল প্রদর্শন করবে আউটপুটে। খানিকটা আমরা ছোট্ট একটা এক্সাম্পল দিতে পারি। মনে করো আমরা যখন ঝালমুড়ি খেতে যাই, তখন তুমি বলো মামা 10 টাকার ঝালমুড়ি দেন। তখন সে কি করে? ঝালমুড়ি নেওয়ার জন্য সে ঝাল নেয়, মুড়ি নেয়, চানাচুর নেয়, এগুলো যেগুলো নিচ্ছে এগুলোকে আমরা কি বলছি? ইনপুট। এরপরে যে ঝাঁকি মারছে, এই ঝাঁকিটাকে আমরা বলছি প্রসেস। তারপরে কি করছে? তোমাকে যেটা দিচ্ছে এটাকে বলতেছি আউটপুট। তাহলে এইরকম ভাবে সেম স্টাইলে একটা প্রোগ্রামের 3টি অংশ অপরিহার্য সাধারণত থাকবেই। একটা ইনপুট, একটা প্রসেস, একটা আউটপুট। কেমন? তো এর পরবর্তীতে আমাদের প্রোগ্রাম তৈরির ধাপসমূহ দেখো। একটা আমাদের যে বাস্তব জীবনে যে প্রোগ্রামগুলো আমরা করি, যেমন ধরো একটা ক্লিনিক ম্যানেজমেন্ট বা কলেজ ম্যানেজমেন্ট বা এই ব্যাংকিং যে সফটওয়্যার, এটা করা এত সহজ কাজ না। তার মানে যে কোনো মানুষ ভাবতে পারে এটা করা খুবই সহজ, কম্পিউটার দিয়ে কাজ, কম্পিউটার দিয়ে তাকায় পড়লেই তো কম্পিউটার কাজ করে বলবে। নো, এটা প্রোগ্রাম করা বা এই যে আমার যে কাজটা বাস্তব জীবনের যে কাজগুলো সেগুলো দেখো, চিন্তা করো কম্পিউটারাইজ করতে হবে। এটা চাইলাম আর হয়ে গেল এমনটি নয়, এটা করা একটা কমপ্লেক্স টাস্ক। তখন আমরা আসলে কি করি? যে মনে করো একটা প্রজেক্ট যখন আমরা পাই, একজন সফটওয়্যার ফার্ম যখন এই কাজটা পায়, সে কি করে? এই কাজটাকে ছোট ছোট অংশে বিভক্ত করে। তো একটা অংশ কমপ্লিট করার পরে পরের অংশটা শুরু হয়, ওই অংশটা শেষ করার পরে পরের আরেকটা অংশ শুরু হয়। এই যে ধাপে ধাপে আমরা কি করি? একটা পুরো প্রজেক্টটাকে ভাগ করে দিয়ে একটা ধাপ কমপ্লিট হওয়ার পরে পরের ধাপ শুরু হয়। এইভাবে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করা হয়। এখন এই পুরো প্রক্রিয়াটা কমপ্লিট করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ মডেল ফলো করা হয়। এই যে আমরা বললাম একটা প্রোগ্রামটাকে সম্পূর্ণ একটা প্রজেক্টকে ছোট ছোট অংশে বিভক্ত করে ফেলানো হয়। তার মানে কি টোটাল প্রজেক্টটাকে আমরা ভেঙে ছোট ছোট অংশে বিভক্ত করি। এইটাকে আমরা একটা মডেল হিসেবে নাম দিতে পারি, সেটা হচ্ছে ওয়াটারফল মডেল বা জলপ্রপাত মডেল। কেমন? তো এখানে কি করছে? এখানে পুরো প্রজেক্টটিকে কয়েকটি সুনির্দিষ্ট এবং ধারাবাহিক অংশে বিভক্ত করতেছে। কেন এটাকে ওয়াটারফল মডেল বলা হচ্ছে সেটা আমরা বলতেছি। দেখো, আমি কি বলছি? যে একটি অংশ কমপ্লিট করে পরের অংশটা, যেমন ধরো প্রথম অংশ কমপ্লিট করার পরে দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশ কমপ্লিট করার পরে তৃতীয় অংশ, তৃতীয় অংশ কমপ্লিট করার পরে চতুর্থ অংশ। তুমি বললা যে স্যার এক গ্রুপে প্রথম অংশ কাজ করুক, অন্য গ্রুপ দ্বিতীয় অংশ কাজ করুক, অন্য গ্রুপ তৃতীয় অংশ কাজ করুক। না, এখানে প্রত্যেকটা স্টেপে এক অংশ কমপ্লিট হওয়ার পরে পরের অংশ, পরের অংশ কমপ্লিট করার পরে তারপরের অংশ। তো এই যে আমরা যে ধারা পানির প্রবাহের মতন বা পানির স্রোতের মতন, পানি কি একদিক থেকে হাই থেকে লোতে চলে যায়, সেম স্টাইলে এই যেহেতু প্রক্রিয়াটা যেহেতু জলপ্রপাতের মতন একদিকে প্রবাহিত হয়, এই জন্য এটাকে আমরা ওয়াটারফল বা জলপ্রপাত মডেল বলি। দেখো, অনেক সময় এটা বলা হয় কেন জলপ্রপাত মডেল বলা হয়, এটা ব্যাখ্যা করো। তারপরে জলপ্রপাত মডেল কাকে বলে বা ওয়াটারফল মডেল কাকে বলে, তখন অনেকেই চিন্তা করে যে ওয়াটারফল মডেল তো নামই শুনি নাই, এটা কি?
কেমন? তো এখান থেকে আশা করি পারবে। তো আমরা আমরা শিখতেছি কি প্রোগ্রাম তৈরির ধাপসমূহ, মানে একটা প্রোগ্রাম আমরা করতে গেলে কি কাজ করি। তো এখানে আমাদের প্রথমে একটা আছে প্রবলেম আইডেন্টিফাই। তার মানে কি প্রথমে এটা কি বলা হয়েছে প্রবলেম প্রবলেম আইডেন্টিফাই দ্যাট মিন্স কি সমস্যা নির্দিষ্টকরণ। এইখানে দেখো সাপোজ মনে করো এক ব্যাংকের মালিক, উনি একটা সফটওয়্যার ফার্মে আসছেন। উনি বললেন যে দেখেন আমি যে কাজটা খাতা কলমে করি এই কাজটা আমাকে কম্পিউটারাইজ করে দিতে হবে। তখন এর আমার তার মানে কি আমার ইনপুটে এরকম হবে, আউটপুটে এরকম হবে। উনি কিন্তু বলে দিচ্ছেন যে আমার ইনপুটে এরকম, আউটপুটে এরকম। তার মানে এই সমস্যা নির্দিষ্টকরণের এই অংশে ইনপুট কি হবে, আউটপুট কি হবে, এটা ফিক্সড করে ফেলানো হয়। পরবর্তীতে এখানে দেখো সফটওয়্যারের মালিক বা সফটওয়্যারের যে ওই কোম্পানির যে হেড থাকেন, উনি কি করেন একটা মিটিং ডাকেন ওনার টিম নিয়ে। তখন ওনারা সবাই আসেন, উনি বললে কি আমরা একটা প্রবলেম পাইছি, এই প্রবলেমের ইনপুটে এরকম, আউটপুটে এরকম হবে। তখন তোমরা কিভাবে সলভ করতে পারো বা কিভাবে কি করবা এটা চিন্তা ভাবনা করো। পরবর্তীতে একটা মিটিং ডেকে এখানে ধরো 10 জন একটা টিমে আছে, ওই 10 জন চিন্তা ভাবনা করেন যে কিভাবে আমরা প্রবলেম সলভটা করব, এই প্রবলেমের সলিউশন কিভাবে আনবো। তখন বিভিন্ন 10 জনের মাথায় কিন্তু 10 রকমের সলিউশন আসে। এর ভিতরে বেস্ট সলিউশন কোনটা সেইটাই ফিক্সড করা হয় সমস্যা বিশ্লেষণ বা প্রবলেম অ্যানালাইসিসে। তাহলে প্রবলেম অ্যানালাইসিসে আমরা কি করতেছি, বেস্ট সলিউশন মানে ওই যে সমস্যা নির্দিষ্টকরণ এই অংশে আমরা ইনপুট আউটপুট সিলেক্ট করেছি, এর পরবর্তীতে এই ইনপুট আউটপুটের উপর ভিত্তি করে এই রকম মানে আউটপুট আনবো কি করে, এটার জন্য বেস্ট সলিউশন কোনটা সেটা ফিক্সড করা হয় প্রবলেম অ্যানালাইসিসে। দেন আমাদের প্রোগ্রাম ডিজাইন, এই প্রোগ্রাম ডিজাইনে দুইটি অংশ করা হয়, একটা আছে অ্যালগরিদম আর একটাকে বলি ফ্লোচার্ট। তাহলে প্রোগ্রাম ডিজাইনে কি করব, অ্যালগরিদম ক্রিয়েট করব। অ্যালগরিদম কি, অ্যালগরিদম হচ্ছে ধাপে ধাপে বর্ণনা করা, মানে কোনো একটা প্রবলেমের সলিউশন আমরা কিভাবে করব সেটা ধারা বর্ণনাটাকেই বলবো কি অ্যালগরিদম। যেমন ধরো তোমরা যে রান্না বান্না করার জন্য আমরা যে রেসিপি দেখি, এই রেসিপিটাকে বলবো অ্যালগরিদম, কেমন? আর এই অ্যালগরিদমের চিত্ররূপকেই বলবো ফ্লোচার্ট। মানে অনেক প্রোগ্রামার ওই মনে করো ওই বর্ণনা পড়তে চান না, তো ওনারা কি করেন বলেন কি না ছবির মাধ্যমে বুঝাই দেন, কেমন? তার মানে কি এই প্রোগ্রাম ডিজাইনের দুইটা অংশ করা হয়, একটা অ্যালগরিদম, ফ্লোচার্ট। অ্যালগরিদমের চিত্ররূপটাকেই বলতেছি ফ্লোচার্ট। ওই দুইটা কিন্তু একই রকমের জিনিস, কিন্তু কেউ কেউ লাইক করে হচ্ছে অ্যালগরিদম, আবার কেউ লাইক করে তোমার ফ্লোচার্ট। এই জন্য তুমি কেউ অ্যালগরিদমও করতে পারে, কেউ ফ্লোচার্টও করতে পারে। এখন পরবর্তী যে অংশটা আছে প্রোগ্রাম ডেভেলপমেন্ট। প্রোগ্রাম ডেভেলপমেন্টে এখানে কি প্রোগ্রাম লেখা হয়, কোডিং করা হয়, মানে প্রোগ্রাম লিখবে প্রোগ্রামার, প্রোগ্রাম লিখবে কি দেখে লিখবে, ওই অ্যালগরিদম বা ফ্লোচার্ট। তাহলে অ্যালগরিদম বা ফ্লোচার্ট কিন্তু কারেক্ট হতে হবে। দেন ওইটাই ওই অ্যালগরিদমের উপরে বেস করে প্রোগ্রামার প্রোগ্রাম লিখবেন। এখানে এই দুইটা অংশ কিন্তু উনি আর চিন্তা করবেন না, উনি জাস্ট তুমি ফ্লোচার্টের অ্যালগরিদমে যা লিখে দেবে সেটাই সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। যেমন ধরো রেসিপিতে যখন যদি কোথাও তাকে 200 গ্রাম লবণ দেন, ওইখানে যদি মনে করো 500 গ্রাম লবণ থাকে তাহলে তো বিপদ হয়ে যাবে, মানে খাওয়াই যাবে না, সেটা তো বুঝছো। কাজেই প্রোগ্রাম ডিজাইনে আমাদের এই অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কারেক্ট হতে হবে। সেই অ্যালগরিদম বা ফ্লোচার্ট দেখে প্রোগ্রামার প্রোগ্রাম লিখবেন। এরপরে প্রোগ্রাম লেখা শেষ, এরপর প্রোগ্রাম বাস্তবায়ন। এই প্রোগ্রাম বাস্তবায়নও দুইটা অংশ করা হয়, একটা টেস্টিং আর একটাকে বলছি ডিবাগিং। ডিবাগিং অলরেডি আমি তোমাকে একটু বলছি, কোনো প্রোগ্রামে কোনো সমস্যা হলে বা ধরো মনে করো কোনো ঠিকঠাক রেজাল্ট আসছে না, তখন কোথায় প্রবলেম হয়েছে এই প্রবলেমটা খোঁজা এবং তোমার কারেক্ট করা, এটাকে বলবো ডিবাগিং। এটা আমরা পড়ছি পরবর্তীতে। আর টেস্টিং কি, টেস্টিং হচ্ছে প্রোগ্রামটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেটা টেস্ট করা, চেক করা, এটাকে আমরা বলবো টেস্টিং। তাহলে প্রোগ্রাম বাস্তবায়নে কয়টা অংশ করি, দুইটা অংশ, একটা হচ্ছে টেস্টিং আর একটা ডিবাগিং। এখন মনে করো প্রোগ্রাম ঠিকঠাকভাবে আমি চেক করলাম যে না ঠিক আছে প্রোগ্রাম, তখন ডকুমেন্টেশন করতে হবে। ডকুমেন্টেশন কেমন, আমরা যে ক্যাটালগ দেখি না, যে মনে করো তুমি একটা
ক্যালকুলেটর কিনছো, এই ক্যালকুলেটর কেনার পরে তোমার সাথে যে কাগজটা দেয়, দেখো প্রত্যেকটা ডিভাইস, ইলেকট্রনিক্স ডিভাইস কেনার সাথে সাথে ওখানে কিছু কাগজ দেওয়া হয়। সেম স্টাইল তুমি যে একটা সফটওয়্যার করছো, এই সফটওয়্যারটা কিভাবে চলবে বা কিভাবে চালাতে হবে তার ডকুমেন্টেশন লাগবে না? এটাকে আমরা বলি ডকুমেন্টেশন। এরপরে রক্ষণাবেক্ষণ বা প্রোগ্রাম মেইনটেনেন্স। এটা আবার কি? এটা হচ্ছে দেখো, আমি আমি সফটওয়্যার প্রোগ্রামার বা সফটওয়্যার কোম্পানির মালিক, তাহলে আমি একজনকে আমি এই সফটওয়্যারটা দিয়েছি, এখন আমি কি খোঁজ খবর নিব না যে এই সফটওয়্যারে কোন প্রবলেম হচ্ছে কিনা বা নতুন কোনো আপডেট লাগবে কিনা? তার মানে কি, আমাদের এই যে সার্ভিস দেওয়া, ঠিক আছে, এটাকে আমরা বলছি রক্ষণাবেক্ষণ। তো এই ধাপগুলো আমাদের একটা প্রোগ্রাম ডেভেলপ করার জন্য লাগে। তাহলে প্রথমে কি, প্রবলেম আইডেন্টিফাই, প্রবলেম অ্যানালাইসিস, দেন তোমার প্রোগ্রাম ডিজাইন, দেন প্রোগ্রাম ডেভেলপমেন্ট, দেন প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, দেন প্রোগ্রাম ডকুমেন্টেশন, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ প্রোগ্রাম মেইনটেনেন্স। কাজেই এগুলো আমার ফলো করতে হবে। এখন দেখো, আমরা একটা কথা বলেছি যে প্রোগ্রাম বাস্তবায়নে দুইটা অংশ করা হয়, একটা আছে টেস্টিং আর একটা ডিবাগিং। তা টেস্টিং কি? টেস্টিং দেখো, তারা মানে বুঝতে পারছো, টেস্টিং আমি প্রোগ্রাম লেখছি, এবার প্রোগ্রাম লেখার পরে আমি তো চেক করব আমার প্রোগ্রাম ঠিকঠাক আছে কিনা। কিন্তু মনে করো একটা ক্লিনিক ম্যানেজমেন্টের জন্য যদি আমরা একটা সফটওয়্যার করি, তখন তাদের কয়েকজন দিয়ে আমরা চেক করাতে পারি, বা আমার মনে করো অফিসের বা আমার সফটওয়্যার ফার্মের আরেকজন এমপ্লয়ি, উনি চেক করবে যে এই প্রোগ্রামটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। মানে আমি যদি প্রোগ্রামার হই, আমি কিন্তু ভুল হলেও আমি নেগলেক্ট করতে পারি যে ভুল হয়েছে, তাতে কি সমস্যা, ঠিক আছে। কিন্তু আমি আমার ভুলটা নাও ধরতে পারি, কিন্তু অন্যজন কিন্তু তোমার ভুল ধরার জন্য রেডি আছে। তাহলে উনি এটা চেক করবে, চেক করে মানে যে ভিন্ন ভিন্ন ইনপুট ক্রিয়েট করবে, এখানে বিভিন্ন রকমের ইনপুট দেবে, মানে বিভিন্ন রকমের ইনপুট কেস গঠন করবে, যাকে আমরা বলি টেস্ট কেস। বিভিন্ন ধরনের জিনিস দিয়ে চেক করবে প্রোগ্রাম, এটাকে আমরা বলি টেস্ট কেস। কেমন? তো ভিন্ন ভিন্ন টেস্ট কেস দিয়ে আমরা দেখব যে আউটপুট ঠিকঠাক ভাবে আসতেছে কিনা, মানে প্রোগ্রামটা ঠিকভাবে রান করতেছে কিনা, এমন ইনপুট দিলে এরকম আউটপুট আসা কথা সেরকম আউটপুট আসতেছে কিনা, সেটাই আমরা টেস্টিং বলবো। এখন দেখো, একটা প্রোগ্রাম দুইটি কারণে ভুল হতে পারে। তাহলে একটা প্রোগ্রাম কয়টি কারণে ভুল হতে পারে? দুইটি কারণে। একটা হচ্ছে অ্যালগরিদম যেটা লেখা হয়েছে বা ফ্লোচার্ট যেটা লেখা হয়েছে, এটা ঠিকঠাকভাবে লেখা হয় নাই, প্রথম। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে যে প্রোগ্রাম ভুল, আমি বলতে চাচ্ছি কি, একটা প্রোগ্রাম কখন ভুল হয়, কয়টি কারণে ভুল হয়? দুইটি কারণে। একটা হচ্ছে অ্যালগরিদম ঠিকঠাকভাবে লেখা হয়নি। দ্বিতীয় কারণটা হচ্ছে কি, অ্যালগরিদম ঠিকঠাক আছে, প্রোগ্রামার কিন্তু ঠিক করে ওই অ্যালগরিদমটা বুঝতে পারি নাই, সে একটা ভুল হতে পারে। মানে দুইটি কারণেই প্রোগ্রাম ভুল হতে পারে, একটা অ্যালগরিদম ঠিক করে লেখা হয়নি, আরেকটা আছে অ্যালগরিদম ঠিক করে লেখা হয়েছে কিন্তু প্রোগ্রামার বুঝতে পারে নাই। কেমন? এই দুইটি কারণে প্রোগ্রাম ভুল হতে পারে। আরেকটা হচ্ছে কি, প্রোগ্রামে কি কি ধরনের ভুল হতে পারে? তাহলে প্রোগ্রামে তিন ধরনের ভুল হতে পারে। একটা আছে সিনট্যাক্স এরর, দ্যাট মিন্স ব্যাকরণগত ভুল। দ্বিতীয়টা হচ্ছে লজিক্যাল এরর, যাকে আমরা বলি, যেমন ধরো a প্লাস বির জায়গায় a মাইনাস বি দিয়ে ফেলছি, এটা আমরা দেখতেছি একটু পরে। আরেকটা আছে রান টাইম এরর বা এক্সিকিউশন টাইম ভুল। হ্যাঁ, এই ভুলগুলো আমরা একটা দেখি। প্রথম কথা হচ্ছে সিনট্যাক্স এরর বা গ্রামাটিক্যাল এরর। এই কথাটার অর্থ হচ্ছে প্রোগ্রামের ভিতরে কোথাও মনে করো সেমিকোলন দেওয়ার কথা, যেখানে তুমি সেমিকোলন দাও নাই, কোথাও কমা দেওয়ার কথা, তুমি তখন কত কমা দেওয়া নাই। এই যে ভুলগুলো, এই ভুলগুলোটাকে আমরা বলবো কি, গ্রামাটিক্যাল এরর। যেমন আমি যদি বলি আই অ্যাম গোয়িং, ঠিক আছে, তো এখানে এটা লেখা উচিত, কিন্তু লিখলাম কি আই গোয়িং। এখন দেখো, এটা আসলে গ্রামাটিক্যাল এরর হয়ে গেছে, ভুল হয়েছে, তাই না? তাহলে এই ভুলটা কিন্তু সবাই ধরতে পারবে। তাহলে আমরা যখন এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করব লো লেভেল ল্যাঙ্গুয়েজে, অনুবাদক প্রোগ্রাম কি করবে, যখন প্রোগ্রামটা রান করবে, সেই রান করার সময় দেখবে যে এখানে কমা দেওয়া কথা কিন্তু কমা দেয় নেই, তাহলে সেই ভুলটা সে ধরে দেবে। কেমন? তাহলে কম্পাইলার বা ইন্টারপ্রেটার যেটাই বলো না কেন,
অনুবাদক প্রোগ্রাম কি করবে, যখন প্রোগ্রামের ভিতর ভুল থাকবে, গ্রামাটিক্যাল ভুল থাকবে, সে কিন্তু ভুল ধরে দেবে। কেমন? তাহলে এই কথাটা এখানে বলছে। যেমন ধরো প্রিন্টএফ, লেখা কথা কি প্রিন্টএফ, এই কমান্ডের পরিবর্তে যদি তুমি এফটা বাদ দিয়ে প্রিন্ট লিখে দাও, তাহলে সে ভুলটা ধরে ফেলবে। কেমন? তাহলে এইখানে সিনট্যাক্স ভুল কাকে বলতেছি, ব্যাকরণগত ভুল। এই ব্যাকরণগত ভুল কিন্তু কম্পাইলার বুঝতে পারে। এরপর আছে লজিক্যাল এরর। লজিক্যাল এরর আমরা কাকে বলতেছি, মানে যুক্তির ভুল। যেমন ধরো কোথাও a প্লাস বি দেওয়ার কথা, a প্লাস বি, তুমি ভুল করে দিয়ে দিলা a মাইনাস বি। তার মানে কি এই ভুলটা, এটা যে ভুল হয়েছে কম্পাইলার কিন্তু বুঝতে পারবে না। কারণ কি, তোমার মনের কথা তো কম্পাইলার বলবে না, সে দেখবে যে এইখানে গ্রামাটিক্যাল কোনো এরর আছে কিনা, ভুল আছে কিনা। কিন্তু লজিক এখানে কোনো ভুল নাই, তো এখানে আমি a প্লাস বি দেওয়ার কথা, তুমি a মাইনাস বি দিয়ে দিচ্ছ, এটা তো ম্যাথমেটিক্যালি ঠিক আছে, তাই না? তাহলে তার কাছে সেটা ভুল মনে হবে না। তার মানে এইখানে ভুল কম্পাইলার ধরতে পারবে না, এখানে যে অ্যান্সার আসবে সেটা একটা ভুল অ্যান্সার। কেমন? কিন্তু যেটা এটা দেখে আমাদের বুঝতে হবে। যেমন এর জন্য আমি তো মনে করো 7 দিছি, আর বির জন্য 5, তাহলে আমার অ্যান্সার আসার কত 12, কিন্তু আমার অ্যান্সার আসছে 2। তখন আমার অ্যান্সার দেখে বুঝতে হবে যে এটা আসলে একটা ভুল আছে। সেই ভুলটা কি, লজিক্যাল এরর। কেমন? এরপরে রান টাইম এরর। যেমন ধরো রান টাইম এরর মানে কি, প্রোগ্রামে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করা শেষ, কিন্তু সাপোজ মনে করো আমাদের কোথাও আছে a বাই বি, এখন a এর মান দিলাম 5 আর b এর মান দিলাম 0, তখন এটা কি হলো, এই যে যখন প্রোগ্রাম রান করবে তখন একটা ভুল পাবে। আবার মনে করো লগ, এই লগ -5 দিয়ে দিলাম, মানে এখানে ছিল লগ এ, এর মান দিলাম -5, তখন সে কি কাজ করতে পারবে? পারবে না। আবার মনে করো এরকম -5 দিলাম, তখন কি কাজ করবে? করবে না। তার মানে ইনপুট টিনপুট নেওয়ার শেষে প্রোগ্রাম যখন রান করবে, এই রান করার সময় যে এরর পাবে তাকে আমরা বলছি রান টাইম এরর। কেমন? তাহলে আমরা বললাম একটা প্রোগ্রাম দুইটি কারণে ভুল হতে পারে। একটা আছে তোমার অ্যালগরিদম বা ফ্লোচার্ট ঠিকঠাকভাবে লেখা হয়নি। দ্বিতীয় ভুল হচ্ছে অ্যালগরিদম ঠিকঠাকভাবে লেখা হয়েছে কিন্তু প্রোগ্রামার ভালো করে বুঝি নাই। আর প্রোগ্রামে কয় ধরনের ভুল থাকতে পারে? 3 ধরনের ভুল, সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর, রান টাইম এরর। আশা করি তোমরা এটা বুঝছো। এরপরে দেখো এই যে ডিবাগিং, ডিবাগিং আমরা কাকে বলছিলাম? ডিবাগিং বলছিলাম কি, যে প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে সেই ভুলটা খোঁজা এবং সংশোধন করাকে আমরা বলবো ডিবাগিং। দেখো প্রোগ্রামে যদি ভুল থাকে, সেই ভুল থাকলে আমরা বলি প্রোগ্রামে বাগ আছে। তাহলে প্রোগ্রামে কি আছে? বাগ। বাগ মানে কি? ভুল আছে। তাহলে এই ভুলটা সংশোধন করা বা খুঁজে বের করা এবং সংশোধন করাকে আমরা বলছি ডিবাগিং। কেমন? এরপরে দেখো অ্যালগরিদম। অ্যালগরিদম দেখো আমরা বলেছিলাম প্রোগ্রাম ডিজাইনে দুইটি অংশ নিয়ে কাজ করে, একটা অ্যালগরিদম আর একটা ফ্লো চার্ট। অ্যালগরিদম আমরা কি কাকে বলতেছি? কোনো একটি সমস্যা সমাধান করার জন্য যে যুক্তিসম্মত সসীম সংখ্যক পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকেই, দেখো ওই যে রেসিপি এবং অ্যালগরিদম একদম সেম স্টাইল, ওইখানে খাবার রেসিপি আর এইখানে একটা প্রোগ্রাম লেখার রেসিপি। কেমন? এই ছাড়া আর কিছু না। তাহলে এখানে মনে করো দুইটি সংখ্যার গড় নির্ণয় করতে হবে। তাহলে গড় নির্ণয় করার প্রসেস কি? আমরা দুইটি শুরু করব, দুইটি সংখ্যা ইনপুট নেব, এই দুইটি সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে গড় হয়ে যাবে, সেই গড়ের মানটা প্রদর্শন করব, শেষ। তাহলে দেখো এটাই শুরু করলাম। ধাপ 2তে এ ও বি এর মান গ্রহণ করলাম। ধাপ 3 এভারেজ এ বি সি ইকুয়াল টু a প্লাস বি বাই 2, মানে a প্লাস বি মান যোগ করে 2 দিয়ে ভাগ করে যে রেজাল্টটা হবে সেটা এভিজির ভিতর রাখছি। এরপরে এভিজি এর মান প্রদর্শন করব, তারপর শেষ। দেখো এইটা দেখেই প্রোগ্রামার কি করবে? প্রোগ্রাম লিখবে। কিসে লিখবে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে লিখবে। কেমন? তাহলে এটা আমরা বুঝছি। ফ্লোচার্ট, ফ্লোচার্ট আমরা কাকে বলতেছি? ফ্লোচার্ট হচ্ছে কি, দেখো আমরা বলেছি অ্যালগরিদমের চিত্ররূপকেই আমরা বলতেছি ফ্লোচার্ট। মানে অ্যালগরিদম আর ফ্লোচার্ট একই স্টাইলের, একই জিনিস, কিন্তু ওটা আছে বর্ণনায় লেখা, এটা হচ্ছে ছবির মাধ্যমে প্রকাশ করব। কেমন? তাহলে এই ফ্লোচার্ট এটাকে বলতেছি। এখন দেখো ফ্লোচার্ট ব্যবহার করার জন্য কতগুলো সিম্বল আছে, সেই সিম্বলগুলা যেমন ধরো শুরু এবং শেষ বোঝানোর জন্য আমরা এইরকম একটা চিহ্ন ব্যবহার করি। তাহলে এটা স্টার্ট এবং এন্ড। এরপরে ইনপুট নেওয়ার জন্য আমরা এই চিহ্নটা আছে,
এটাকে সামান্তরিক বলি, এটা প্রসেস করার জন্য। যেমন ধরো এই এভিজি ইকুয়াল টু এ প্লাস বি বাই টু, এটাকে কি বলি আমরা? প্রসেস। তার প্রসেস করার জন্য সিম্বল কি? আয়তক্ষেত্র। এরপরে দেখো এই হিরো মানে ডায়মন্ড, এইটা ব্যবহার করা হবে কোনো একটা সিদ্ধান্ত মেক করার জন্য। যেমন এখানে একটা কোশ্চেন করা হবে, যেমন এ গ্রেটার দ্যান বি, এরকম ভাবে আমরা দিলাম এ কি বি থেকে বড়? অ্যান্সার কি হতে পারে? দুইটা, হ্যাঁ অথবা না। তাহলে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করব। বৃত্ত আমরা দেখো বিভিন্ন রাস্তার সংযোগ বোঝানোর জন্য, মানে অনেকগুলো রাস্তা এক জায়গায় মিলিত হলে তখন সেটাকে আমরা বলি মানে সংযোগ। সেম স্টাইলে এইখানেও অনেকগুলো লাইন এক জায়গায় আসার জন্য যে সংযোগ দেব, সেটার জন্য আমরা সার্কেল ব্যবহার করব। আর অ্যারো মানে কি? মানে তীর বলতে বোঝাচ্ছে যে কোন দিক থেকে প্রোগ্রামটা ফ্লো হচ্ছে, কোন দিক থেকে কোন দিকে আসছে, এটাই হচ্ছে আমার ফ্লো চার্ট। যেমন ধরো এখানে আমরা দেখো একটু আগে আমরা যেটা করছিলাম, দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগোরিদম। জাস্ট এখানে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগোরিদম। তাহলে শুরু করলাম ধাপ 2তে এ আর বি এর মান ইনপুট নিলাম, সি ইকুয়াল টু এ প্লাস বি নির্ণয় করি, মানে এ আর বি যোগ করে কার ভিতরে রাখছি? সির ভিতরে। এখানে সাম দিতে পারো। তারপর ধাপ 4-এ সির মান প্রদর্শন, তারপর শেষ। এখন দেখো এইটাকে যদি আমরা ফ্লো চার্টে কনভার্ট করি, শুরু করলাম ইনপুট নেওয়ার জন্য কি? সামান্তরিক। তাহলে ইনপুট এ ও বি, জাস্ট এ ও ইনপুট এ বি, এ কমা বি, তারপর সি ইকুয়াল টু, এই যে দেখো এটা কি? প্রসেস। তাহলে সি ইকুয়াল টু এ প্লাস বি, এরপর সি মান প্রদর্শন করি, শেষ। এটাই হচ্ছে আমাদের ফ্লো চার্ট। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝছো। দেখো আমাদের প্রথম যে ভিডিওটা আমি বলছি তোমাদের যে এই পর্যন্ত প্রোগ্রাম সংগঠন পর্যন্ত আমরা দেখাবো। প্রোগ্রাম সংগঠনের ভিতরে আমরা 7টি স্টেপ দেখছি একটা প্রোগ্রামের কিভাবে ডেভেলপ করা যায়। তো আশা করি তোমরা বুঝতে পারছো ভালো করে। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখার পরে একটু সময় নিয়ে বইটা সাথে সাথে পড়ে ফেলবে। দেখবা আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা আছে। তো আশা করি তুমি পরের সেশনে আমাদের দেখাবো যে সি প্রোগ্রামিং শুরু করব আমরা। আশা করি তোমরা এটা জয়েন করবা, পরের সেশনটা দেখবা। আর দেখো আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে দিও, একটা লাইক দিয়ে দিও, আর সাবস্ক্রাইব করো, যাতে আমার ভিডিওটা পরবর্তী ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা যাতে পেয়ে যাও। তো ভালো থাকো, দেখা হচ্ছে পরের সেশনে। ধন্যবাদ সবাইকে।